গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব টার্ম এন্ড এক্সামিনেশন 2023 এডুকেশন সাজেশন পেপার 7। ওকে, তো এর সঙ্গে আরেকটা কথা বলি যে তোমরা যারা নতুন, তোমরা যদি এই পিপিটিটা চাও তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদের এটা দেওয়া হবে। তো এখানে 18 মডেল 1-এ 18 নম্বরের জন্য যে প্রশ্নগুলোকে রাখা হয়েছে সেটা হচ্ছে অভিক্ষা, পরিমাপ ও মূল্যায়ন বলতে কি বোঝায়, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো, যে কোনো শ্রেণীর বা যে কোনো একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়নের বিভিন্ন পর্যায়গুলি উদাহরণসহ আলোচনা করো এবং ধারাবাহিক বিবরণী পত্রের সুবিধাগুলি উল্লেখ করো। তাহলে এখানে ধারাবাহিক বিবরণী মানে এখানে সিআরসির কথা তোমরা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, যেটা ক্রমিক মূল্যায়ন এবং অন্তিম মূল্যায়ন, অর্থাৎ সামেটিভ এবং ফরমেটিভ ইভ্যালুয়েশন বলতে কি বোঝো বা কাকে বলে এটা। তারপর উদাহরণসহ উভয় প্রকার মূল্যায়নের কার্যকারিতা এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো এটা। এরপর রচনাধর্মী অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো এটা। এরপর 3 নম্বরে শিক্ষায় পরিমাপ বলতে কি বোঝো, পরিমাপক স্কেল বলতে কি বোঝো, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্টকে দিতে পারে। এরপর হচ্ছে উদাহরণসহ বিভিন্ন প্রকার পরিমাপক স্কেল ব্যাখ্যা করো। এবার এখানে যে নমিনাল, অর্ডিনাল, ক্রোনোলজিক্যাল, এটা যে আছে রেশিও বা ইন্টারভ্যাল, এটা ঠিক আছে। এগুলো তোমরা এখানে পড়বে। এরপর প্রত্যেকটির দুটো একটা করে বৈশিষ্ট্য দেবে সঙ্গে। এরপর হচ্ছে 12 নম্বরের জন্য সাফল্য সূচক অভিক্ষা এবং আদর্শ মানভিত্তিক অভিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। একটি আদর্শ ভিত্তিক পারদর্শিতার অভিক্ষা বর্ণনা করো এবং সীমাবদ্ধতা উল্লেখ করো। তাহলে এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গে 2 নম্বর ছিল, 2 নম্বরটা হচ্ছে একটি উত্তম অভিক্ষার বৈশিষ্ট্য লেখো। একটি শিক্ষক নির্মিত অভিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য কিভাবে নির্ণয় করে একটা আদর্শ অভিক্ষা তৈরি করা যায় তা আলোচনা করো, এরকম একটা প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্নে রয়েছে মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ব্যাংক বা কোশ্চেনিয়ার, ঠিক আছে। তাহলে এটা এবং গ্রেডিং প্রথা বা উপকারিতা, এটা তোমাদের এটা ব্যাখ্যা করে দেবো। দেখো এখানে একটা হচ্ছে কোশ্চেনের, ওটা হচ্ছে প্রশ্নগুচ্ছ, এবং প্রশ্ন ব্যাংক হচ্ছে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। তো এই দুটো তোমরা একটু ভালো করে বুঝবে। এবার তো গ্রেডিং প্রথা এটা। এরপর হচ্ছে একটি আদর্শ ধারাবাহিক বিবরণী পত্রের বিষয়বস্তুগুলি উল্লেখ করা এবং সীমাবদ্ধতাগুলি কী কী সেটা লিখো। এবার 4 নম্বরটা রয়েছে নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝায়। এবার নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলি উল্লেখ করো। তারপর হচ্ছে জ্ঞানমূলক বর্গের বিভিন্ন শ্রেণীগুলি উদাহরণসহ আলোচনা করো এটা। এরপর 5 নম্বর রয়েছে নৈর্ব্যক্তিক অভিক্ষা কি, নৈর্ব্যক্তিক অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপর নৈর্ব্যক্তিক অভিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো বা লেখো। 4 নম্বরে রয়েছে, 4 নম্বরের জন্য আগ্রহ উন্মোচনী বা ইন্টারেস্ট ইনভেন্টরি, তারপর হচ্ছে ডায়াগনস্টিক এবং অ্যাচিভমেন্ট টেস্ট, হ্যাঁ, নিদানমূলক যেটাকে বলা হয়েছে। তারপর পছন্দ ভিত্তিক ক্রেডিট সিস্টেম বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এটা ওই জন্য সিবিসি লিখে দিয়েছি। এবং মূল্যায়ন কম্পিউটারের ব্যবহার। তাহলে এই যে 4 নম্বর যেগুলো আছে, এগুলো বেশি পড়ার দরকার নেই, একবার দুবার রিটেন পড়লেই তোমাদের হয়ে যাবে। তারপরে এক্সিট পোর্টফোলিও এবং সৃজনশীলতা পরিমাপের অভিক্ষা। এটা মডেল 2-তে রয়েছে 18 নম্বরের জন্য পরামর্শদান ও নির্দেশনা কাকে বলে, উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তবে পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি কিভাবে কার্যকর করা যায় তা উদাহরণসহ বর্ণনা করো। তারপর পরামর্শদাতার প্রয়োজনীয় দক্ষতাগুলি কী কী এটা লিখো। এরপর 2 নম্বর দলগত ও ব্যক্তিগত পরামর্শদান পদ্ধতি তুলনা করো, উদাহরণসহ আধুনিক দলগত পরামর্শদান পদ্ধতির বর্ণনা করো। এরপর পরামর্শদান এবং মনোচিকিৎসার মধ্যে পার্থক্য উল্লেখ করো, ঠিক আছে। 12 নম্বরের জন্য প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদান বলতে কি বোঝায়, উদাহরণসহ পরোক্ষ পরামর্শদানের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। অর্থাৎ একটাকে আমরা ডিরেক্টিভ এবং নন ডিরেক্টিভ যেটা বলি সেটা, ঠিক আছে। এরপর রয়েছে শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝায়, শিক্ষাগত নির্দেশনাদাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতাগুলো কি কি এটা জানতে হবে, মানে এটা আলোচনা করবে। এরপর হচ্ছে শিক্ষক হিসাবে কিভাবে এগুলো তুমি অর্জন করবে সেটা তোমাকে এখানে আলোচনা করতে হবে। পরামর্শ দান ও নির্দেশনার জন্য তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ পরামর্শ দান এবং নির্দেশনার জন্য যে আমরা যে বিভিন্নভাবে তথ্যগুলো সংগ্রহ করি এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখি, তো এর জন্য কি কি করণীয় সেটা তোমাদের আলোচনা করতে হবে। এবার স্বাস্থ্য নির্দেশনা এবং পরামর্শ কেন্দ্রের কার্যাবলী উল্লেখ করো এটা। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত তথ্য কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত নির্দেশনার জন্য কী ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়
তা আলোচনা করো। এবার এই তথ্য সংরক্ষণে কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ করো। 5 নম্বর রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। ব্যক্তিগত তথ্য সংগ্রহের পদ্ধতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এর আগে যেটা ছিল ওটার সঙ্গে একটা মিল আছে। এরপর শিক্ষিত নির্দেশনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। এবং 4 নম্বরে রয়েছে সমন্বয়ী পরামর্শ দান, অর্থাৎ ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ এবং হচ্ছে ইগলেকটিক। তাহলে এখানে এটা জানতে চাওয়া হয়েছে। এবার ক্লিনিক্যাল কাউন্সেলিংয়ের বিভিন্ন ক্ষেত্রগুলো কী কী, তারপর অতীত বিবরণ পদ্ধতি বা কেস হিস্ট্রি মেথড প্রয়োগ ক্ষেত্র, এরপর রয়েছে সাইকোথেরাপি। তাহলে আজকে এই 7 পেপারের যে প্রশ্নগুলোর কথা বললাম, আমি মনে করি এই প্রশ্নগুলো থেকে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তাহলে সেভাবেই তোমরা প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে। যারা নতুন আমি তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তীতে তোমরা আরও আমি যতটুকু পারি তোমাদের সহায়তা করব, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে।